এখনো বহাল আছেন শাহাবুদ্দিন চুপ্পু। আর এই পদে বহাল থাকতে গিয়ে কি কি সমস্যার মুখে পড়েছিলেন সেটি এতদিন সবার অজানা থাকলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার পরপরই সেটি এবার প্রকাশ্যে এনেছেন তিনি। রাষ্ট্রপতির সাথে তো আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি আন্তরিক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন অসত্য বলেননি, চাপে ছিলেন। তিনি আসলে সাংবিধানিক যে বিষয়টা তিনি সেটি মানেননি। আমি মনে করি এটিকে সাংবিধানের অবমাননা করেছেন। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সরকারকে যে ফেসিস বলা হচ্ছে তার চেয়ে যদি ভয়ানক কোনো ফেসিস বলা হয় আজকের প্রতিবেদনে সেটি উল্লেখ করা যায়। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য। আনফরচুনেটলি নিরাপত্তা ব্যবস্থা জিরো ছিল। জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্রপতির সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছে এমনটাই মনে করছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরা। ইতোমধ্যেই রাষ্ট্রপতি তার এক সাক্ষাৎকারে উপদেষ্টাদের বিরুদ্ধে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। এতে করে ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট উপদেষ্টারা চাপে পড়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এদিকে ব্যারিস্টার রুমিনো এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন এবং পুরো ঘটনার পেছনের প্রেক্ষাপট কি, বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনের বাকি অংশ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সবার চোখ ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতিকেও কি পদত্যাগ করতে হবে, শুরুর দিকে এমন গুঞ্জন উঠেছিল। তবে সবকিছুকে উপেক্ষা করে রাষ্ট্রপতির পদে এখনো বহাল আছেন শাহাবুদ্দিন চুপ্পু। আর এই পদে বহাল থাকতে গিয়ে কি কি সমস্যার মুখে পড়েছিলেন সেটি এতদিন সবার অজানা থাকলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার পরপরই সেটি এবার প্রকাশ্যে এনেছেন তিনি। আর এর পরপরই নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে নানা আলোচনা সমালোচনা। শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন রাষ্ট্রপতি যিনি একাধারে 3 জন সরকারকে শপথ পড়িয়েছেন। যদিও 2 জন সরকারই ইতোমধ্যে বিদায় নিয়েছেন, তারপরও তার এমন শপথ পড়ানোর নজির বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপতি নেই। আর এমন একজন রাষ্ট্রপতি নাকি গত 1.5 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে এমনটি বর্ণনা করেছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার পর নতুন সরকার ক্ষমতায় আসায় তিনি বেশ ভালো আছেন। তবে কি আগে খারাপ ছিলেন, এমন প্রশ্নে অবশ্যই নীরব ছিলেন তিনি। কালের কণ্ঠের এই সাক্ষাৎকার প্রকাশের পরপরই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা করছেন নেটিজেনরা। এই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তাকে অপমান করার জন্য এক রাতের মধ্যেই বিদেশের সব কনসুলেট থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল। কারণ অন্তর্বর্তী সরকার চাননি কোথাও রাষ্ট্রপতির নাম আসুক। কার্যত তারা তাকে এক ধরনের অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। বিদেশে তো বটেই, এমনকি দেশেও কোনো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানের রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি বলেও আক্ষেপ করেন তিনি। এই সাক্ষাৎকারে রাষ্ট্রপতির পদে বহাল থাকতে কারা তাকে সহযোগিতা করেছে আর কারাই বা তাকে পদত্যাগের জন্য নানাভাবে পেছন থেকে কলকাঠি নেড়েছে সেই বিষয়টিও তুলে ধরেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের ইন্ধনে জুলাই আন্দোলনের পরপরই তার পদত্যাগের দাবি তোলা হয়েছিল, আর সে সময় কারা তার পাশে ছিলেন সেই বিষয়টিও প্রকাশ্যে এনেছেন তিনি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সাক্ষাৎকারে সবচেয়ে বড় যে অভিযোগটি করেছেন সেটি হলো, অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করলেও ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে নিয়ম মাফিক কোনো সাক্ষাৎ করেননি। এছাড়াও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদেশ সফর 2 বার নাকি আটকেও দিয়েছিলেন তিনি। এমনকি কাতারের আমিরের আমন্ত্রণে সেখানে তাকে যেতে না দিতে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত বলে সেখানে অংশ নিতে পারবেন না এমন চিঠিও পাঠানো হয়েছিল তাকে। আর তাকে বলা হয়েছিল যেন তিনি তাতে সই করে দেন। আর সেটির প্রতিবাদে তিনি চিঠি পাঠালেও নাকি কোনো উত্তর আসেনি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এছাড়াও প্রেস উইংও অপসারণ করায় এতদিন তিনি কোথাও অফিসিয়াল বার্তাও দিতে পারেননি বলেও এই সাক্ষাৎকারে তুলে ধরেছেন। এমনকি দেশের গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ক্রোড়পত্র প্রকাশিত হলেও রাষ্ট্রপতির কোনো ছবি ও বাণী গত 1.5 বছরে প্রকাশ বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তিনি দাবি করেন, এসব করা হয়েছে বাংলাদেশের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কমানোর জন্য। তবে তার এমন পরিস্থিতিতেও মনোবল না হারানোর জন্য তিনি বিএনপিকে কৃতিত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার কঠিন সময়গুলোতে পাশে এসে দাঁড়িয়েছিল বিএনপি। রাষ্ট্রপতির সাথে তো আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি আন্তরিক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন অসত্য বলেননি, চাপে ছিলেন। যে ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন এগুলো অসত্য নয়, এগুলো সত্য। আমি এভাবে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি, হয়তো আমার কথাবার্তা রাষ্ট্রপতি খেয়াল করেছেন, তার ভালো লেগেছে। সরকার তো তাকে চাপের মধ্যে রেখেছে, এটা তো সত্য। এবং আমি যে সময় আসলে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আন্দোলন হচ্ছিল, আমি অনেকগুলো যৌক্তিক ব্যাখ্যা দিয়েছি। বর্তমান মহামান্য রাষ্ট্রপতি তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তিনি নুরুল হক নূরের কাছে একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেই অনুষ্ঠানে নুরুল হক নূর গিয়েছেন, আমি যাইনি। তো তিনি নুরুল হক নূরের কাছে
জিজ্ঞেস করলেন রাশেদ আসেনি, এই একটা ঘটনা। আর একটা হলো যে সাভার স্মৃতিসৌধে যে সময় আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য যাই, তখন তিনি আমাকে সবার মাঝে তিনি বললেন, কি খবর রাশেদ? অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আমার নামটা শুধু তিনি ডাকলেন। তো তিনি যেহেতু এইভাবে খোঁজ খবর রাখেন, আমার কাছে মনে হয়েছে তিনি আমাকে ভালোবাসেন। এবং আমি যে সময় আসলে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আন্দোলন হচ্ছিল, আমি অনেকগুলো যৌক্তিক ব্যাখ্যা দিয়েছি। যার হাতে আপনি শপথ নিলেন, তো শপথ নেওয়ার আগে বলতেন যে তাকে বাদ দিতে হবে। শপথ নিয়ে ফেলিয়েছেন, হ্যাঁ, ক্ষমতাকে বৈধ করে ফেলিয়েছেন, এখন বলছেন তারা আমার ভালো লাগে না, এটা তো হয় না ভাই। আপনি যে সংবিধান মেনে শপথ নিলেন, সেই সংবিধান মানেন না, এটা তো হয় না ভাই। আমি এইভাবে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি, হয়তো আমার কথাবার্তা রাষ্ট্রপতি খেয়াল করেছেন, তার ভালো লেগেছে। আমি তার পক্ষে বলেছি বিষয়টা এরকম না, আমি আমার যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়েছি যে আপনি তার কাছে শপথ নিয়েছেন, আপনি সংবিধান মেনে শপথ নিয়েছেন, সুতরাং তাকে বাদ দিতে পারবেন না, সংবিধানকে বাদ দিতে পারবেন না। যদি আপনি তাকে বাদ দিয়ে বিপ্লবী সরকার করতেন, তখন তো সমস্যা ছিল না, ভুল তো আপনিই করেছেন। সেই ভুলের খেসারত তো রাষ্ট্রপতি দিবে না, সংবিধান দিবে না। এবং স্বাভাবিকভাবে তিনি যেহেতু আওয়ামী লীগের সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নিয়ে তো স্বাভাবিকভাবে বিতর্ক অনেকে করবেই। তবে গণঅভ্যুত্থানের পরে তাকে নিয়ে খুব বেশি বিতর্ক করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি ভিতরের অনেক কিছু জানি। তিনি আসলে মানে কখনোই চেষ্টা করেননি নিজ থেকে কোন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার। একদম খবর করে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে বলেছি এবং আমি বলেছি তোমরা মার খাবে কিন্তু পাল্টা হাত তুলবে না। আমার একদম খুব স্ট্রিক্ট নির্দেশনা ছিল। ওখানে যারা মব করেছে তারা কেউ অপরিচিত নয়, পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে, অ্যারেস্ট সাথে সাথে করতে পারতো। আনফরচুনেটলি নিরাপত্তা ব্যবস্থা জিরো ছিল। আমার যেখানে আমি যাই সেটা সংসদ সদস্য বলে না, মানুষের মধ্যে এক ধরনের আনন্দ খুশি তৈরি হয়, মানুষ আসে ছবি তুলতে চায়, যে কারণে হয় কি যে আমি যেখানে যাই না কেন আমার সাথে যারা থাকেন তারা সর্বপ্রথম নিরাপত্তা বিষয়টির দিকেই নজর দেন। এবং যেহেতু আমি এখন নির্বাচিত সংসদ সদস্য, সার্টেনলি আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফে একটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমি সেরকম কিছুই দেখিনি। এবং যেভাবে মব তৈরি করে 30-40-50 জনের একটা গ্রুপ আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দখল নিল শহীদ মিনারে, সেটা খুবই আশ্চর্য। দেখুন, আমার সঙ্গে সেই সময় প্রায় 500-600 লোক উপস্থিত, আমি চাইলে কিন্তু সেখানে একদম খবর করে ফেলতে পারতাম। তো প্রিয় দর্শক, দীর্ঘ নীরবতা ব্যঙ্গে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে আপনাদের কি মতামত? এছাড়াও শহীদ মিনারে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর এমন অতর্কিত হামলা নিয়ে আজকের এই বক্তব্যটি আপনারা কেমন চোখে দেখছেন? এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।